দিচ্ছি। একটু ওয়েট করো, আমি এইমাত্র একটা ক্লাস কমপ্লিট করলাম, তো এটা এগুলো থেকে গেছে। রাইটিং ক্লাস চলতেছে। এই দেখেন, রাইটিং ডেভেলপ করতে গেলে কত বিষয় সম্পর্কে জানা লাগে দেখেন। এটা আমি এইমাত্র শেষ করলাম, এই ক্লাসটা পেইড বেসিক ক্লাস ছিল, অন্য বেসিক। তো রাইটিং ডেভেলপ করতে গেলে দেখেন, এখানে গ্রামার অবশ্যই দরকার হয় ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য। যেগুলো গুরুত্বপূর্ণ যেমন লেখা আছে দেখেন, মডিফিকেশন, সাবঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন, দেখা যাচ্ছে স্ক্রিন, অ্যাবসোলিউট বা সাসপেনশন, অ্যাপোজিটিভ, ফ্রেজ এন্ড ক্লজ। এবার এই মডিফিকেশনের ভিতরে আরো কি আছে? হ্যাঁ, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, হেডওয়ার্ড। হ্যাঁ, এগুলো, এই হেডওয়ার্ডের আগে এই ধরনের কম্পোনেন্ট গুলো বসে: ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, পার্টিসিপল, নাউন, অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড নাউন, অ্যাডভার্ব। তো আমি তো আর আপনাকে এতটা ডিপলি পড়াচ্ছি না, এতটা ডিটেলসও দেখাচ্ছি না। এখন যে জিনিসগুলো আমি দেখাচ্ছি, এক একটা পার্ট অফ স্পিচকে ডিটেলস আলোচনা করছি, ঠিক আছে, কিন্তু ওর ভিতরে আরো ডিটেলস আছে। এই অ্যাডজেক্টিভের ভিতরেই ডিটারমিনার থাকে, পার্টিসিপল থাকে, নাউন অ্যাডজেক্টিভ থাকে। তো আমি তো আর অত দূরও যাইনি। তো এই জন্য বলছি, যতটুকু যা দেখাচ্ছি এতটুকু দেখেন, কারণ এগুলো আমার লাগবে, পরবর্তীতে কাজে লাগবে। এই দেখেন, এই ডিটারমিনারের ভিতরে আবার আছে আর্টিকেল, পজিটিভ, নিউমেরাল, কোয়ান্টিফায়ার্স। এখানে আর্টিকেলের ভিতরে পজিটিভ, নিউমেরিক। এরপরে আবার দেখেন, পোস্ট মডিফায়ারের ভিতরে বসে ইনফিনিটিভ, পার্টিসিপল, রিলেটিভ ক্লজ, প্রিপজিশনাল ফ্রেজ। হ্যাঁ, এই তাহলে ফ্রেজ সম্পর্কে আমাকে জানতে হবে। আবার এখানে আছে অ্যাপোজিটিভ বা ডেফিনেট। এই অ্যাপোজিটিভ জিনিসটা কি, এটা বুঝতে হবে। এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং এ কাজে লাগে। এগুলো আমি এইমাত্র শেষ করলাম। অ্যাবসোলিউট বা সাসপেনশন, এই সাসপেনশনের ব্যবহার কোথায় হয়, কোঅর্ডিনেশনের ব্যবহার কোথায় হয় রাইটিং এর ক্ষেত্রে? এই যে অ্যান্ড, অর, বাট, দো, অলদো, এগুলো যে কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন যেগুলোকে বলা হয়, এগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করা যায়, সাবঅর্ডিনেশনের ব্যবহার কিভাবে হয়, সেটাকে ডিপেন্ড করে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি একটা সেন্টেন্স তৈরি করতে পারি, ভেঙে ভেঙে একটা সেন্টেন্স স্টেপ বাই স্টেপ কিভাবে ট্রান্সলেশন করতে পারি, এগুলো সব আপনাদেরকে আমি শিখাবো বা দেখাবো। বাট এগুলো দেখার জন্য অ্যাডভান্স গ্রামার শিখতে হয়। তো এই জন্য এখন যে গ্রামারটা অ্যাটলিস্ট শেখাচ্ছে, এটা একটু আগে ধারণা নেন, একটু শেখেন। এরপরে আমরা রাইটিং, ওই স্পিকিং এ যাবো। স্পিকিং এর জন্য গ্রামার অত বেশি লাগে না, কিন্তু এই যে রাইটিং গুলো না, এর জন্য গ্রামারের প্রয়োজন হয়। তো স্পিকিং কমপ্লিট করার পর আমি আবারও গ্রামার শেখাবো, অ্যাডভান্স গ্রামার, তারপরে রাইটিং এ হাত দিব। তো সবাই একটু বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন। আমি আজকের ক্লাসে কোনো পিডিএফ ফাইল আছে কিনা জানি না, নেই মনে হয়, নিজে দেখাতে হবে। তারপরে একটু আমি দেখি। হ্যাঁ, আমার একটা কথা ছিল। একটা আছে, হ্যাঁ, এই যে, বলেন। আর ওই যে কালকে স্যার ওই প্রেজেন্টেশনের শিটটা পিডিএফ পাইনি। আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিই। দেখেন, এই জায়গাটা একটু খেয়াল করেন। আজকে আমরা, আজকের এই ক্লাসটাতে আমি আপনাদের ভার্ব নিয়ে কথা বলবো, ভার্ব সম্পর্কে একটা কনসেপ্ট দিব। ভার্ব আমাকে বুঝতে হবে। এখন এই ভার্ব জিনিসটা কি, কোথায় থাকে? আপনারা যারা আমার ক্লাসগুলো করে আসছেন, আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস উই নিড আ পার্টিকুলার স্ট্রাকচার। এটা তো এতদিন মুখস্থ হয়ে যাওয়ার কথা। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, প্লাস এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গায় আমি বলছিলাম যে এই অবজেক্ট বা কমপ্লিমেন্ট, হ্যাঁ, অথবা অ্যাডভার্বিয়ালস, এগুলো বসে। তো এইভাবে আমার একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়। এটা আমি বলছি না প্রত্যেকটা ক্লাসে। এবং এই সাবজেক্টের জায়গায় আমার থাকে হচ্ছে নাউন অথবা প্রোনাউন, যেটা নিয়ে আমি আগে আলোচনা করেছি। এরপর আমি আপনাদের দেখিয়েছি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের কাজ কি? এই নাউন প্রোনাউন সাবজেক্টেও থাকতে পারে, আবার এই অবজেক্টেও থাকে। এই সাবজেক্টে বা অবজেক্টের নাউন প্রোনাউনকে যে ওয়ার্ডটা মডিফাই করে, তাকে আমরা মূলত অ্যাডজেক্টিভ বলি। এরপর আমি আপনাদেরকে কি দেখিয়েছি, যে অ্যাডভার্ব, যে ওয়ার্ডটা মেইনলি ভার্বকে মডিফাই করে, তাকে অ্যাডভার্ব বলে। সো এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের কথা আমি বলছি। এখন আমরা আজকে দেখবো মূলত ভার্ব। এই ভার্ব জিনিসটা কি দেখেন, ভার্ব ইজ দা হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্সেস। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্ট বা প্রাণ। উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। ভার্ব ছাড়া ইংলিশের কোনো সেন্টেন্স তৈরি করা যায় না। ভার্ব ইজ আ ওয়ার্ড that denotes being, having or doing something. ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, লেখা, পড়া, দেওয়া, নেওয়া, এরকম বোঝায়। অর্থাৎ ভার্ব জিনিসটা হচ্ছে যেটা অ্যাকশন দেয়, যেটা কাজ করা বোঝায়। ভার্ব তো আপনারা চেনেন, চেনেন না? ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, ডু মানে করা, গো মানে যাওয়া, ড্র মানে আঁকা। দোজ আর ভার্ব। কথাটা বুঝতে পারছেন? এগুলোই আমাদের ভার্ব। এখন
কথাটা একটু বোঝেন, এই ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, এই ভার্বের বিভিন্ন প্রকারভেদ আছে, বিভিন্ন সেন্স আছে, যেমন অ্যাকশন ভার্ব থাকে, স্টেট ভার্ব থাকে, অকারেন্স রিলেটেড ভার্ব থাকে। এখন আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি এখান থেকে এইভাবে না দেখে আমার জায়গাটা থেকে যদি একটু আপনারা দেখেন আমার পার্সপেক্টিভ থেকে, কারণ আমি কখনো, আপনারা তো আমার ক্লাস করছেন বা এর আগে থেকেও পড়ে আসছেন, আমি কখনো এই পিডিএফ ফাইল দেখে বা যে কোনো বইয়ের লেখা দেখে আমি পড়াতে পারি না। আমি যাদেরকে পড়াই, আমার ভিতরে যে নলেজটা থাকে, আমার প্র্যাকটিক্যাল নলেজ, আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেই জায়গাগুলো থেকে আমি সবসময় চেষ্টা করি পড়ানোর বা বোঝানোর। তাহলে আমার কাছে মনে হয় যে আমি ক্লাসটা ফ্রুটফুলি নিতে পারছি। কারণ আমি কখনো একটা টপিক মুখস্থ করে পড়ানো বা একটা টপিক ভালোভাবে দেখে তারপরে পড়ানো, এগুলো আমার হয় না। আমার আমার যে ধারণাটুকু, আমার যে আহ, জ্ঞানটুকু আছে একটা বিষয়ের উপরে, আমি সেটাই আমার নিজের মতো করে প্রোভাইড করার চেষ্টা করি। অর্থাৎ এইখানে যে পিডিএফ ফাইলটা আছে এখানে অনেক কিছু লেখা আছে, এটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনারা দেখবেন। কিন্তু আমি আমার মতো করে যদি একটু দেখাই তাহলে আপনাদেরও হয়তো বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। না হলে এগুলো আমি যদি পড়াতে থাকি, এই লেখা আছে ফার্স্টলি ভার্ব ইজ ডিভাইডেড ইনটু টু মেজর ক্যাটাগরিজ, প্রিন্সিপাল, অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব গুলো কি, আমি এইভাবে বললে আমার কি হয় জানেন, এই ফাইল দেখে পড়ালে আমি এর বাইরে বের হতে পারি না, এর বাইরে আর যেতে পারি না। এর থেকে বেশি কিছু যে আপনাদের বলবো, আপনাদের যে বুঝাবো, আমার মনে আসে, কিন্তু আমি আপনাদের সামনে সেটা এক্সপ্রেস করতে পারি না। এর ভিতরে আটকে থাকতে হয়, এই জন্য আমার এটা ভালো লাগে না। আমি ফাইল করে রাখি স্টুডেন্টদের দেওয়ার জন্য, কিন্তু অনেকেই দেখবেন বলে যে এইটা পড়াইছেন এর ফাইল পাইনি। কারণ আমি তো সব ফাইল দেখে পড়াই না, আমি নিজে নিজে লিখে লিখে পড়াই। যেমন আমি যদি এই জায়গাটাতে আমি একটা ব্ল্যাঙ্ক পেজে এই ভার্ব নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি, ভার্ব এর বাংলা অর্থ কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ করা, যেটাকে বোঝায় সেটাকে আমরা ভার্ব বলি। এখন দেখেন, এই ভার্ব হচ্ছে প্রধানত মেইনলি দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় আপনার ফাইনাইট ভার্ব, FINIT, ফাইনাইট বা সমাপিকা ক্রিয়া। আরেকটাকে বলা হয় নন ফাইনাইট, বা অসমাপিকা ক্রিয়া। তো আগে আমার এই দুইটা ভার্ব একটু বুঝতে হবে যে ফাইনাইট ভার্বটা কি আর নন ফাইনাইট ভার্বটা কি। সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে। ফাইনাইট ভার্বটা হচ্ছে এমন কোনো ভার্ব যে ভার্বটা সাবজেক্টের পরে বসে, দ্যাট ইজ point number one or number 1 point to identify the finite verb, যে ভার্বটা সাবজেক্টের পরে বসে। আরেকটা উদাহরণ হচ্ছে ফাইনাইট ভার্ব চেনার আরেকটা ওয়ে হচ্ছে, ভার্বটা দেখলে বোঝা যায় এটা কোন টেন্সে লেখা আছে। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, যে ভার্বটা সাবজেক্টের পরে বসে। তাহলে আগে এর আমি একটা এক্সাম্পল দেই দুইটা। মনে করেন আমি যদি বলি যে হি ইজ প্লেইং, PLAYING, ইজ প্লেইং ফুটবল। এই প্লেইং শব্দটা এখানে কি বলেন তো? প্লেইং প্রেজেন্ট শব্দটা কোন ভার্ব না? প্রেজেন্ট কোন ভার্ব কোনটা এই সেন্টেন্সে, ভার্ব কোনটা? ভার্ব দুইটা আছে, ভার্ব এখানে দুইটা আছে। আচ্ছা, একটা অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে এই মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব যেটা প্লেইং, তাই না? তাহলে এই ইজ প্লেইং, এই দুইটা আমার মূলত ভার্ব। তাহলে এই ভার্বটাকে দেখে আপনি কি বলতে পারবেন এটা কোন টেন্সের সেন্টেন্স, কোন টেন্সে লেখা আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট। তাহলে যে ভার্বটা দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়, যে ভার্ব এই সাবজেক্টের পরে বসে, তাকে মূলত ফাইনাইট ভার্ব বলে। আগে ভালোভাবে বুঝেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় এই ফাইনাইট ভার্ব। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, আমি একটা ছেলেকে ফুটবল খেলতে দেখেছিলাম, আই স এ বয় প্লেইং ফুটবল। এখানেও আমার এই আগের সেন্টেন্সে যে ওয়ার্ডটা ছিল প্লেইং, এখানেও আমার ওই ওয়ার্ডটা আছে প্লেইং। এখন এই প্লেইংটা সাবজেক্টের পরে কিন্তু বসেনি, সাবজেক্ট এখানে আই, এর পরে কিন্তু বসেনি, সাবজেক্ট থেকে দূরে বসছে, অবজেক্টের পরে গিয়ে বসছে। এবং এই ভার্বটাকে দেখে কি আপনি বলতে পারবেন এটা কোন টেন্সে লেখা আছে? এই প্লেইংটাকে দেখে আপনি বলতে পারবেন কোন টেন্সে লেখা আছে?
হ্যাঁ, আমি বলছি কি যে এই টেন এই প্লেইং শব্দটা দেখে কি আপনি বলতে পারবেন এটা কোন টেন্সে লেখা আছে, এই প্লেইং শব্দটা দেখে? নো। কারণ এটা এখন এইটা দেখে আপনি বলতে পারবেন না যে এটা কোন টেন্সে আছে। কারণ কি, এর আগে যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি থাকতো, তাহলে আমি বলতে পারতাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। বাট কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, জাস্ট ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ একা একা সেন্টেন্সটাতে বসতেছে, সাবজেক্ট থেকে দূরে বসতেছে। এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে স, সি এর পাস্ট ফর্ম। এইটাকে দেখলে আমি বলতে পারবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সি এর পাস্ট ফর্ম স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাকে দেখলে আমি বলতে পারবো। কিন্তু এই প্লেইং দেখে আমি বলতে পারবো না কোন টেন্স। তার মানে এই প্লেইংটাও অ্যাজ এ ওয়ার্ড আমার ভার্ব, চেহারাটা কার মতো দেখা যাচ্ছে কি ভার্ব, এই প্লেইংটাও কি ভার্ব। বাট এই প্লেইং, উপরের যে প্লেইংটা আছে ইজ প্লেইং, এটা অ্যাকশন দিচ্ছে, কাজ করা বোঝাচ্ছে, দৌড়াচ্ছে, সে ফুটবল খেলতেছে। সো এটা আমার মেইনলি ভার্ব, এটা আমার মেইনলি ভার্ব। কিন্তু এই প্লেইংটা চেহারা ভার্বের মতো হলেও দেখা যাচ্ছে ভার্ব, বাট অ্যাজ এ পার্ট অফ স্পিচ এইটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। সো অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম যদি হয়, তো এটা মূলত একটা সেন্টেন্সের নাউনকে মডিফাই করে। আমি একটা ছেলেকে দেখেছিলাম, এই আ বয়, এই বয় শব্দটা কি একটা নাউন না? একটা নাউন কিন্তু। এখন যে ওয়ার্ড কোনো সেন্টেন্সের নাউনকে মডিফাই করে তাকে কি বলা হয়? অ্যাজেক্টিভ। অর্থাৎ এই প্লেইং শব্দটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ অ্যাজেক্টিভ, এই বয়কে মডিফাই করে। যে আমি একটা ছেলেকে দেখেছিলাম, এখন ছেলেটাকে কি অবস্থায় দেখেছিলাম, কি করতেছিল, ফুটবল খেলতেছিল। আই স এ বয় প্লেইং ফুটবল। অর্থাৎ কন্টিনিউয়াস একটা মুড কিন্তু প্রকাশ করতেছে, বাট এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না। যে খেলতে দেখেছিলাম, খেলতে ছিল, সেই অবস্থায় দেখেছিলাম, এরকম চলমান অবস্থা বোঝাতে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ, এটা প্রেজেন্ট পার্টিসিপল এবং পার্ট অফ স্পিচ হিসাবে মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। এটাকে বলা হয় একটা অ্যাডজেক্টিভ। তাহলে ফাইনাইট ভার্ব জিনিসটা কি? যে ভার্বটা সাবজেক্টের পরে বসে, যে ভার্ব থেকে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে নন ফাইনাইট ভার্বটা কি? যে ভার্বটা সাবজেক্ট থেকে দূরে বসে, যে ভার্ব থেকে টেন্স চেনা যায় না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এবার এই ফাইনাইট ভার্ব দুই প্রকার আবার। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর দুই নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ এই প্রিন্সিপাল ভার্বস আর অক্সিলারি ভার্ব দুটোই ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই ইজ ও ফাইনাইট, প্লেইং ও ফাইনাইট। ইজটা অক্সিলারি ভার্ব, প্লেইংটা প্রিন্সিপাল ভার্ব। আর এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার: জিরান্ট, ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপল। এই পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে কি বললাম? ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল এবং অক্সিলারি। অক্সিলারি ভার্বের পর, আচ্ছা এখানে একটু বলি, এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার: প্রাইমারি, আরেকটা হচ্ছে মডাল। এই মডেলের একটা প্রকার আছে সেমি মডেল। অর্থাৎ প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, সেমি মডেল অক্সিলারি, দোজ আর অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি? হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি? যারা অন্যর একটা মেইন ভার্বের পূর্বে বসে কথা বলতে সাহায্য করে। প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, have, has, had, do, does, did। am, is, are, was, were, have, has, had, do, does, did। এরা টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে থাকে মেইন ভার্বের আগে, প্রিন্সিপাল ভার্বের আগে। টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে এই প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো বসে বসে মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। মডাল এবং সেমি মডাল কি?
এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলোকে মডেল এবং সেমি মডেল অক্সিলারি ভার্ব বলে। এদের পরেও আমার একটা মেইন ভার্ব থাকে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আবার এই যে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব আবার হচ্ছে আপনার দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, দুই নাম্বার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই জিনিসটাও আবার আমাদের কাজে লাগে। যে সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব থাকে না তার প্যাসিভ করা যায় না। হ্যাঁ, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব কাকে বলে জানেন? যে সেন্টেন্সে অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে সেন্টেন্সে অবজেক্ট থাকে না সেই সেন্টেন্সের ভার্বটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্ট কাকে বলে? কোন সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট বলে। দেখেন, আমি গ্রামার জানি, অনেক ডিপলি জানি, অনেক বেশি, কিন্তু আমি আমার মানে পড়াতে ইচ্ছা করে না। কারণ আমার মনে হয় কি, গ্রামার পড়ালে মনে হয় আমার উপর গালাগালি করে স্টুডেন্টরা। কারণ আহ, আমার মনে হয় কি যে ওরা মনে হয় বুঝতে পারতেছে না, ওরা মনে হয় নিতে পারতেছে না, নিতে পারবে না, শিখতে পারছে না। হ্যাঁ, এরকম মনে হয়। মানে আমার নিজের পড়াতে ইচ্ছা করে না। এই যে আমি পড়াচ্ছি না, তা অনেক কষ্টে কষ্টে পড়াচ্ছি আপনাদের। হ্যাঁ, মনে হচ্ছে যেন না পড়ালে ভালো হতো আরেক জায়গায়। কারণ আমার কাছে অনেক টপিক আছে, অনেক ভালো ভালো টপিক আছে পড়ানোর। আহ মানে যেগুলো আপনি যদি একটু প্র্যাকটিস করেন, একটু শেখেন, ইংলিশে কথা বলতে পারবেন। এই আমি দেখাতে পারি অনেক কিছু। কিন্তু যদি ইংলিশে প্রফেশনাল হওয়ার ইচ্ছা থাকে, এই ল্যাঙ্গুয়েজটার উপর আপনি নিজেই মাস্টার হতে চান, নেক্সট জেনারেশনকে যদি শেখাতে চান, এই ল্যাঙ্গুয়েজটা যদি আপনি ধারাবাহিকভাবে ডেভেলপ করে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, কনফিডেন্টের সঙ্গে কথা বলতে চান বা ফ্রি হ্যান্ডে লিখতে চান, এই গ্রামার গুলো মাস্ট জানা লাগবে। এই যা যা আমি বলছি না, এগুলো বিভিন্ন জায়গায় পদে পদে বিভিন্ন সেক্টরে কাজে লাগবে। এই যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব, এগুলো অ্যাক্টিভ প্যাসিভে কাজে লাগে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কাজে লাগে, ন্যারেশনের ক্ষেত্রে এগুলোর প্রয়োজন হয় বা কাজে লাগে। তো এই জন্য যদি প্রফেশনাল হতে হয়, এগুলো জানতে হয়। যাদের ভালোভাবে শেখার ইচ্ছা আছে, বোঝার চেষ্টা করেন, পারবেন। আর না পারলে আর কি বলবো। তো দেখেন কি বলছি, ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল আর অক্সিলারি। এই অক্সিলারি ভার্বের আবার তিনটা প্রকার বললাম, প্রাইমারি, মডাল, সেমি মডাল। এগুলো না দেখলে, শুধু রুলস পড়লাম, স্ট্রাকচার প্র্যাকটিস করলাম, কোনো লাভ হয় না। বাট এগুলো বুঝে গেলে ওই স্পোকেন ইংলিশ বলেন বা ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, সেগুলো পানির মতো সহজ হয়ে যায়। এই ট্রানজিটিভ ভার্বটা কি? যে সেন্টেন্সে অবজেক্ট থাকে সেই সেন্টেন্সের ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্ট থাকে মানে কি? মনে করেন, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। কি পড়ে? হোয়াট? বই। অর্থাৎ হোয়াট দিয়ে আপনি প্রশ্ন করেন এই রিড কে, বা হুম দিয়ে, হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে বই পড়ে, সেই রিডটাকে বলা হয় মূলত ট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমি যদি বলি, দেখেন, হি রিডস ইন দা রুম, অর্থাৎ সে রুমে বই পড়ে। তাহলে এইবার এই রিডস কে আপনি প্রশ্ন করেন তো কি পড়ে, কাকে পড়ে? উত্তর মেলে? উত্তর কি আপনি মিলাতে পারবেন? পারবেন না। আপনি যদি বলেন সে কোথায় পড়ে, সে রুমে বই পড়ে, অর্থাৎ কোথায় দিয়ে প্রশ্ন করলে আপনি উত্তর পাবেন। তো কোনো সেন্টেন্সের ভার্বকে যদি কোথায়, কখন, কিভাবে দিয়ে প্রশ্ন করা হয়, সেটাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ এই রিডটার পরে যে অংশটুকু, এটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং এই রিডটা মূলত একটা ইনট্রানজিটিভ ভার্ব। কেন ইনট্রানজিটিভ? কারণ এর অবজেক্ট নেই, এই জন্য এটা ইনট্রানজিটিভ। আর যে সেন্টেন্সে ইনট্রানজিটিভ ভার্ব থাকে, আপনাকে যদি কেউ এই সেন্টেন্সটা দিয়ে বলে যে এটার প্যাসিভ ভয়েস করো তো, এটা একটা অ্যাক্টিভের সেন্টেন্স, এখান থেকে এটাকে প্যাসিভে আপনি ট্রান্সফর্ম করো তো, আপনি কখনো করতে পারবেন না। অবজেক্ট না হলে কখনো প্যাসিভ করা যায় না। তো এটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্ট থাকে না। যে সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না। আর যে সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। একটা সেন্টেন্সে মানে আমার কি বা কাকে দ্বারা মানে কি বোঝাচ্ছে? অবজেক্ট যার থাকে। এই অবজেক্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক, আর একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক। কোনো কোনো সেন্টেন্সে একটা অবজেক্টও থাকে, কোনো কোনো সেন্টেন্সে দুটো অবজেক্টও থাকতে পারে। যেমন আমি যদি বলি যে হি গেভ মি আর রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। কাকে দিয়েছিল? মি, আমাকে। এটা হলো ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। কি দিয়েছিল? গোলাপ। এটা হচ্ছে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। তো এই গেভটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই গেভটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব।
কিন্তু আমি যদি বলি হি গেভ, জাস্ট এই গেভ বলে সে দিয়েছিল, এরকম ফুল স্টপ দিয়ে দিই, এই গেভটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে আমার অবজেক্ট নেই, এখানে আমার অবজেক্ট নেই। বা বা এখানে আমি যদি অন্য কোনো কিছু দিতাম, যেমন হি গেভ অ্যাট মর্নিং, কিছু একটা সে দিয়েছিল, হ্যাঁ, আমি যদি বলি যে সে তোমাকে বইটা কখন দিয়েছিল, সে তোমাকে when did he give you a book, এখন আপনি বলছেন হি গেভ অ্যাট মর্নিং, আপনি আর অতটুকু বলছেন না যে সে আমাকে বইটা সকালে দিয়েছিল, আপনি জাস্ট বলছেন হি গেভ অ্যাট মর্নিং, সে সকালে দিয়েছিল। তো এই যে অ্যাট মর্নিং মানে এটা কিভাবে পাচ্ছি, কখন দ্বারা প্রশ্ন করে, হোয়েন, সো হোয়েন দ্বারা প্রশ্ন করে অ্যাডভার্ব পাওয়া যায়, এটাকে বলে অ্যাডভার্ব অফ টাইম। অর্থাৎ এই গেভটা আমার ইনট্রানজিটিভ ভার্ব। মানে অনেকে ভাবে কি, এটা অনেক টিচাররা দেখায়, অনেকে বলে কি যে যার অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এখন অবজেক্ট থাকে না বলতে কি, এইভাবে দেখায় যে হি রিডস আ বুক, সে একটা বই পড়ে, এটা ট্রানজিটিভ ভার্ব। আর আমি যদি বলি যে হি রিডস, সে পড়ে, এখানে যদি ফুল স্টপ দেই, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইভেন আপনি বিভিন্ন গ্রামার বইও আছে, আপনি দেখবেন এই ভার্বের চ্যাপ্টার খুলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব দেখবেন, ইনট্রানজিটিভ ভার্ব এরকম লেখা থাকে, হি রিডস, হি রাইটস, হি গোস, এরকম লেখা থাকে। অর্থাৎ এই পাশে কিছু দেওয়া থাকে না। তার মানে অনেকে এটাই ভাবে যে ভার্বের পরে ফুল স্টপ বসলে, ভার্বের পরে কোনো কিছু না থাকলে, সেটাই হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু মানে অনেকে এটা ভেবে নেয় যে ভার্বের পরে কিছু থাকলেই সেটা অবজেক্ট। তো ভার্বের পরে কিছু থাকলেই কি অবজেক্ট হয়? অবজেক্ট বের করার তোমার একটা নিয়ম আছে। ভার্বের পরে কিছু থাকলে ওই ভার্বটা ইনট্রানজিটিভ হয় কখন, যদি ওই জিনিসগুলো যা থাকবে, ওই যা কিছু আমি বলছি, সেটা যদি অ্যাডভার্ব হয়, সেটা যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া না যায়, তো অবজেক্ট সেইটাই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায়। আর যেখানে অবজেক্ট আছে সেই সেন্টেন্সের ভার্বকে মূলত ট্রানজিটিভ ভার্ব বলে। আর ইনট্রানজিটিভ ভার্ব শুধু এরকম না যে ভার্বের পরেই ফুল স্টপ, আবার ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে, সেই সেন্টেন্স গুলো ভার্বও ইনট্রানজিটিভ ভার্ব। ঘুরায় ফিরে একই কথাই বারবার বলছে, আপনারা কি বুঝতে পারছেন আমার কথাগুলো কি বললাম? এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি? হ্যাঁ, ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন বোঝার ট্রাই করেন। কোথায় কি ছিলাম, গোলা গেছে মনে হয়। ফাইনাইট ভার্ব বলছিলাম যে দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। এবার আমি আবার বলছি যে প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। আচ্ছা, এরপর বলছি যে অক্সিলারি ভার্ব তিন প্রকার, প্রাইমারি মডাল আর সেমি মডাল। আচ্ছা, এইটা যাক, এবার আমরা একটু এইখানে আসি। এই নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। এইবার এই জায়গায় এই পার্টিসিপলের কথা বললাম যে এই পার্টিসিপলটা আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো এইটা কি, এটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই বা বিষয়টা বোঝাই বলি। দেখেন, আমি মানে আপনি ইংলিশে ইংলিশে যে কোনো সেন্টেন্স যদি তৈরি করতে চান, তাহলে আপনাকে মাস্ট ভার্বের ইউজ করতে হবে। এবং আপনারা জানেন যে প্রত্যেকটা সেন্টেন্সের ভার্বের কিন্তু তিনটা ফর্ম থাকে। আমাদের যে গ্রামার বইগুলো থাকে বা ইংলিশের যে বই, আপনি যদি কনজুগেশন অফ ভার্ব বা ভার্বের ফর্ম দেখেন, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু একটা ভার্বের টোটাল ফর্ম হয় পাঁচটা। বাট পাঁচটা ফর্মই দেওয়া থাকে না, টেন্স শিখলে বাকি দুটো হয়ে যায়, এই জন্য পাঁচটা দেওয়া থাকে না, তিনটে থাকে। তো প্রত্যেকটা ভার্ব, যেমন মনে করেন এই রাইট মানে লেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে রোট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, এর আরেকটা ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল বা V4, এটাকে বলা হয় রাইটিং, প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস ফর্ম। আবার রাইটস, এটাকে বলে V5 বা ভার্বের থার্ড পারসন ফর্ম। ভার্বের থার্ড পারসন এই ফর্মটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে জাস্ট এটা বসাতে হবে। ঠিক আছে, এই যে রাইটস। এরকম ভাবে আমি যদি বলি যে ড্র, ড্র মানে আঁকা, এর পাস্ট ফর্ম ড্রিউ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রন, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ড্রয়িং, এর থার্ড পারসন ফর্ম ড্রস। আমি যদি বলি স্পিক মানে বলা, এর পাস্ট ফর্ম স্পোক, পাস্ট পার্টিসিপল ফর্ম স্পোকেন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম স্পিকিং, থার্ড পারসন ফর্ম স্পিক্স। এরকম প্রত্যেকটা ভার্বের আমাদের পাঁচটা করে ফর্ম থাকে, প্রত্যেকটা ভার্বে। আমি যদি আরো একটা ভার্ব দেখি, গো মানে যাওয়া, পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম গান, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম গোয়িং, থার্ড পারসন ফর্ম
গোস। সো প্রত্যেকটা ভার্বের এরকম ভাবে 5টা করে ফর্ম থাকে, এবং এই ভার্বের ফর্মের চেঞ্জিং এর উপর ডিপেন্ড করে আমার টেন্সের পরিবর্তন হয়, একটা সেন্টেন্সের টাইমের বা অর্থের পরিবর্তন হয়। আচ্ছা বলেন তো, এই শব্দটার বাংলা অর্থ কি জানেন? স্টিল, STEAL, স্টিল। এর বাংলা অর্থটা কি? এটা একটা ভার্ব, স্টিল, STEAL, মানে কি? চুরি করে চুরি করে স্টিল এর অর্থ হচ্ছে চুরি করা। এর পাস্ট ফর্ম হচ্ছে স্টোল। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্টোলেন। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্টেলিং। এর থার্ড পারসন ফর্ম হচ্ছে স্টেলস। এখন এই ভার্বটা দিয়ে আমি কিছু সেন্টেন্স লিখবো। ফর এক্সাম্পল, হি স্টেলস মানি। এর বাংলা অর্থ সে টাকা চুরি করে। আমি যদি বলি হি ইজ স্টেলিং মানি, এর বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করতেছে। প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার আমি যদি বলি হি হ্যাজ স্টোলেন মানি, এর বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করেছে। সে টাকা চুরি করেছে, হি হ্যাজ স্টোলেন মানি। আবার আমি যদি বলি যে হি স্টোল মানি, এর বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করেছিল। সে টাকা চুরি করেছিল, অর্থাৎ এক একটা ভার্বের ফর্ম এক একটা টেন্সে বসিয়ে আমি যদি বলি হি উইল স্টিল মানি, সে টাকা চুরি করবে, এক একটা ভার্বের ফর্ম এক এক টেন্সে বসিয়ে আমরা এক এক ধরনের সেন্টেন্স তৈরি করি। অর্থাৎ সেন্টেন্সের টাইমের পরিবর্তন বা অর্থের পরিবর্তন বা সময়ের পরিবর্তন করতে গেলে মূলত এই ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়। এবং এই হি এর পরে কিন্তু প্রত্যেকটা ভার্ব লিখছি, এবং এই প্রত্যেকটা স্টেল বলেন, স্টেলিং বলেন, আর স্টোলেন বলেন, আর স্টোল বলেন, আমার ভার্ব দেখেই কিন্তু আমি চিনতে পারতেছি কোনটা কোন টেন্স। প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পরেরটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, বা এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। সেন্টেন্স গুলো দেখে আমি বুঝতে পারছি যে কোন টেন্সে লেখা আছে। কিন্তু এই ভার্বের ফর্ম গুলো, কথাটা মনোযোগ দিয়ে বলছেন, এগুলোকে আমি ভার্ব বলছি, এখানে ভার্ব হিসাবে ব্যবহারও করেছি, সেন্টেন্সে অ্যাকশন দিচ্ছে, কাজ করা বোঝাচ্ছে। কিন্তু এই ভার্ব গুলো অনেক সময়, এই সব ভার্বই ভার্ব হিসাবে না বসে নাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে, যেটা দেখা যায় বা চেহারাটা ভার্বের মতো, কিন্তু সেন্টেন্সে কোনো অ্যাকশন দেয় না, কোনো কাজ করে না, ভার্বের মতো কোনো কাজ করে না। জাস্ট চেহারাটা দেখতে মনে হয় যে জিনিসটা ভার্ব, কিন্তু কাজটা হয় মূলত পার্ট অফ স্পিচ হিসেবে নাউন বা অ্যাডজেক্টিভের কাজ করে। তো এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এগুলোকে নন ফাইনাইট ভার্ব বলে, মানে অসমাপিকা ক্রিয়া, দেখতে ক্রিয়া, দেখতে ভার্ব, বাট জিনিসটা ভার্বের কাজ করে না, কোনো অ্যাকশন দেয় না। ওয়ার্ড গুলো দেখলে মনে হচ্ছে ভার্ব, কিন্তু টেন্স চেনা যায় না এটা কোন টেন্সে আছে। অর্থাৎ ভার্ব হিসাবে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু ভার্ব ছাড়া কিভাবে এগুলোর ব্যবহার হয় এবং তার অর্থগুলো কেমন। যেমন আমি যদি বলি এই যে হি ইজ স্টেলিং মানি, আমি এইখানে যদি বলি স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, এর বাংলা অর্থ হচ্ছে চুরি করা একটা খারাপ অভ্যাস। এই স্টেলিং শব্দটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা শব্দ, এই একই ওয়ার্ড, বাট দেখেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, বাট এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই ইসটা এখানে ভার্ব, বি ভার্বের সেন্টেন্স, এটা মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। আর এই যে স্টেলিং শব্দটা, এটা দেখা যাচ্ছে চেহারাটা ভার্বের মতো, এই ভার্বের 4 নাম্বার ফর্ম, হ্যাঁ, কন্টিনিউয়াস ফর্ম দেখা যাচ্ছে ভার্বের মতো, বাট এটা একটা জাস্ট স্থির অবস্থা প্রকাশ করছে, স্টেলি, স্থির একটা অবস্থা প্রকাশ করছে। সাবজেক্টের স্থানে যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ থাকে, এটা মোস্ট অফ দ্য টাইম জেরান্ড হয়। মানে নন ফাইনাইট ভার্বের একটা পার্ট হচ্ছে, একটা ক্লাসিফিকেশন হচ্ছে আমার এই জেরান্ড। সো এই জেরান্ড অ্যাজ এ পার্ট অফ স্পিচ, নাউন। পার্ট অফ স্পিচ যদি বলি, স্টেলিং শব্দটা কোন পার্ট অফ স্পিচ, এটা একটা নাউন। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, আই স আ বয় স্টেলিং মানি, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। তো এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, এবং এই যে স্টেলিং বয়কে মডিফাই করে, এটাও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা শব্দ, কিন্তু এটা নাউন না, এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, চলমান একটা অবস্থা বোঝায়। যেমন আমরা বলি না, ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। চলন্ত ট্রেন অর্থাৎ যে ট্রেনটা চলতেছে সেখানে তুমি উঠো না। অথবা এই রানিং ট্রেন, ট্রেনকে মডিফাই করছে রানিং শব্দটা, একটা চলমান একটা অবস্থা বোঝায়। বাট চলমান অবস্থা বোঝায় বলতে এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না। আবারও বলছি, আমি একটা ছেলেকে কি দেখেছিলাম, টাকা চুরি করতে দেখেছিলাম।
এই স্টেলিং শব্দটা মূলত এই মানিকে বা এখানে মূলত এটা বয়কে মডিফাই করে। এই মানিকে কিভাবে মডিফাই করে জানেন? দেখেন, এই যে একটা সেন্টেন্স, সে টাকা চুরি করেছে, হি হ্যাজ স্টোলেন মানি, এই স্টোলেনটা ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3। এই ভার্বের পাস্ট পার্টিসিপল হলো আমার এই যে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, এর ভিতর যে পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ, ওই স্টেলিং শব্দটা। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এই ভার্বের থার্ড ফর্ম যদি অন্য আরেকটা নাউনকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, পুলিশ caught the thief with স্টোলেন মানি। এই সেন্টেন্সটা বাংলা অর্থ হচ্ছে পুলিশ চোরটাকে ধরেছিল চুরি করা টাকা সহ। এই ক্যাচ মানে ধরা, এর পাস্ট ফর্ম কট, এটা মেইন ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই কটটাই মূলত ফাইনাইট ভার্ব, সাবজেক্টের পরে বসছে। বাট এই যে একটা ওয়ার্ড স্টোলেন আমার দেখা যাচ্ছে কিন্তু ভার্ব, পার্ট অফ স্পিচ হিসাবে এখানে এটা একটা অ্যাডজেক্টিভ। এই মানিকে মডিফাই করছে, যে টাকা চুরি করা টাকা, পুলিশ চোরটাকে ধরেছিল স্টোলেন মানি, চুরি করা টাকা তো। সো এইটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা মূলত পারফেক্ট টেন্স গুলো, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করি মেইন ভার্ব হিসেবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে যেমন হ্যাজ স্টোলেন, এটা আমার মেইন ভার্ব, সে টাকা চুরি করেছে। বাট এটা কিন্তু কোনো ভার্বের কাজ করতেছে না, এটা চেহারাটা ভার্বের মতো দেখা গেল, এটা দেখে আমি বলতে পারবো না এটা কোন টেন্স, শুধু এই স্টোলেন দেখে বলতে পারবো না। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা অ্যাডজেক্টিভ, এই মানিকে মডিফাই করে। সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে পুলিশ চোরটাকে ধরেছিল চুরি করা টাকা সহ। আবার এখানে পারফেক্ট পার্টিসিপল জিনিসটা কি জানেন? এই পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভি3 যুক্ত শব্দ, একটা ফ্রেজাল ওয়ার্ড। যেমন আমি যদি বলি হ্যাভিং স্টোলেন মানি, এর বাংলা অর্থ হচ্ছে টাকা চুরি করেই, তা কি র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালাল। অর্থাৎ এখানে আলাদা দুটো ক্লজ হয়, আলাদা দুটো মানে একটা ক্লজ হয় আলাদা। আমার একটা ফ্রেজের পরে আমার যে কোনো একটা ক্লজ বসতে পারে, অর্থাৎ ফ্রেজের পরে আপনি একটা সেন্টেন্স যে কোনো টেন্সে লিখতে পারেন। হ্যাভিং ক্লিন মাই রুম, আমার রুমটা পরিষ্কার করেই আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। হ্যাভিং গান অ্যাব্রোড, বিদেশে গিয়েই আই উইল সেন্ড ইউ মানি, আমি তোমাকে টাকা পাঠাবো। এরকম হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 যুক্ত শব্দকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। শুধুমাত্র ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা অন্য আরেকটা নাউনকে মডিফাই করে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, অ্যাজ এ পার্ট অফ স্পিচ, অ্যাজ এ পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ। আবার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ যেটা আমরা বিভিন্ন কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, বাট যদি কোনো সেন্টেন্সে অন্য আরেকটা নাউনকে মডিফাই করে দেখা যায় ভার্বের মতো, বাট পার্ট অফ স্পিচ হিসেবে সেটা অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। আবার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে বসে স্থির অবস্থা প্রকাশ করে, বা অবজেক্টের স্থানে বসেও স্থির অবস্থা প্রকাশ করে, অথবা ভার্বের পরে যদি একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে যদি দেখেন আরেকটা ভার্ব যুক্ত আইএনজি শব্দ, সেটাও নাউনের কাজ করে থাকে, অর্থাৎ জেরান্ড অ্যাজ এ পার্ট অফ স্পিচ হিসাবে সেটা নাউন। তাহলে একই কথা স্টেলিং, এই জায়গাটাতে আরেকটা বিষয় হচ্ছে এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দকে টু প্লাস ভি ওয়ান দিয়ে কনভার্ট করা যায়, যেটাকে ইনফিনিটিভ বলা হয়। যেমন এই নন ফাইনাইট ভার্ব যে তিন প্রকার, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, এই ইনফিনিটিভটা হচ্ছে মূলত টু প্লাস ভি ওয়ান। যেমন স্টেলিং মানি ইজ আ ব্যাড হ্যাবিট, এটা না বলে আপনি বলতে পারতেন, অর্থাৎ চুরি করা একটা খারাপ অভ্যাস, এটা না বলে আপনি বলতে পারতেন যে টু steal is a bad habit. To steal. To steal is a bad habit. অথবা I saw a boy stealing money না বলে বলতে পারতেন I saw a boy to steal money. আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। অর্থাৎ এই নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে, ফাইনাইট বা মেইন ভার্ব না কিন্তু, নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দের পরিবর্তে টু প্লাস ভি ওয়ান এর ব্যবহার করা যায়, যেটা অ্যাডজেক্টিভ বা নাউন সেন্টেন্সের সেটা অবস্থান অনুযায়ী বোঝা যায়। তো এটা হচ্ছে মূলত ইনফিনিটিভ, এটাকে বলা হয় ইনফিনিটিভ। এবং
এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, যেমন আপনি বলছেন যে স্টেলিং মানি, স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, চুরি করা একটা খারাপ অভ্যাস। আবার বলছেন যে টু স্টেল ইজ আ ব্যাড হ্যাবিট, এর মানেও বলছি যে চুরি করা একটা খারাপ অভ্যাস। তো স্টেল মানেই তো চুরি করা, তো স্টেলিং টু স্টেল আমরা কেন বসাবো? আমি কি এরকম কথা বলতে পারি না? এই প্রশ্ন কি আপনাদের মনে আসে না? আমি কি এরকম কথা বলতে পারি না যে স্টেল, স্টেল ইজ আ ব্যাড হ্যাবিট, এটা কেন বলা যায় না? আমার এই স্টেলিং বা টু স্টেল কেন বলতে হয়? আমার কথাটা কি কেউ বুঝছেন আমি কি বলছি? চুরি করা ইংরেজি কি? স্টেল। তা আমরা যখন বলছি যে চুরি করা একটা খারাপ অভ্যাস, তো স্টেলিং কেন বলছি বা টু স্টেল কেন বলছি, আমি স্টেল কেন বলছি না? এটার কারণ কি জানেন? আপনি যখনই একটা সেন্টেন্সের শুরুতে এরকম ভার্বের অরিজিনাল ফর্ম রেখে দিবেন স্টেল, তখন এই ভার্বটা হাঁটা শুরু করে দেয়, অর্থাৎ অ্যাকশন দেওয়া শুরু করে দেয়, কাজ করা শুরু করে দেয়, কাজ করা শুরু করে দেয়। আমি এখানে ভার্ব বসাচ্ছি, কিন্তু সেটাকে তো আমার ভার্ব রাখলে হবে না, সেটাকে ভার্বহীন করে দিতে হবে, ভার্বকে নাউন করে দিতে হবে। ভার্বকে নাউন করার জন্য আমার এই স্টেলিং কথাটা বা টু স্টেল কথাটা লিখতে হচ্ছে। স্টেল যদি আমি লিখি, এটা ভার্ব ভার্ব থেকে যায়, ভার্ব ভার্ব থেকে যায় মানে কি, কথা বোঝেন? আমি যদি একটা ভার্বের অরিজিনাল ফর্ম আমি যদি শুধু বলি স্টেল, এই বলে যদি আমি একটা ফুল স্টপ দেই, এটাও কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স। এই স্টেল, এটাও কিন্তু আমার একটা সেন্টেন্স। এর বাংলা অর্থ কি জানেন? চুরি করো। স্টেল মানে চুরি করো, চুরি করা না। আমি যদি বলি গিভ, দাও, দেওয়া না, দাও, বলি না গিভ মি আ বুক, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, এই জায়গাগুলোতে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মেইন ফর্ম প্রথমে ব্যবহার করা, অর্থাৎ ভার্ব প্রথমে, ভার্বের যে একটা কারেক্ট ফর্ম আছে যেটা প্রেজেন্ট ফর্ম, সেটা প্রথমে ব্যবহার করলে কি হয়, সেই ভার্বটা অ্যাকশন দেওয়া শুরু করে, কাজ করা শুরু করে। এখন আমি তো এখানে এটাকে ভার্ব হিসাবে বসাচ্ছি না, এটাকে তো আমি নাউন হিসাবে বসাচ্ছি, স্থির অবস্থায় আমি এটাকে নিব। তো স্থির অবস্থায় নেওয়ার জন্য আমার আমার এই স্টেলকে পরিবর্তন করে স্টেলিং বা টু স্টেল করতে হয়, তাহলে এই জিনিসটা ঠান্ডা থাকে আর দৌড়ায় না। কেউ কি আমার কথা বুঝতে পারছেন? এই যেভাবে বোঝাচ্ছি, যেভাবে বলতেছি, এভাবে কোথাও পাবেন না, কেউ বোঝাবেও না, বাট বিষয়গুলো জি হচ্ছে স্যার, এরকম। খুব তাহলে জি স্যার। স্টেল মানে, স্টেল মানে আমরা জানি চুরি করা, স্টেল মানে আমরা কি জানি? চুরি করা। কিন্তু আমি এখানে স্টেল বসায় এরকম কেন লিখতে পারবো না যে স্টেল ইজ আ ব্যাড হ্যাবিট? এরকম কেন লিখতে পারবো না? তাহলে এটা ভার্ব ভার্বই থেকে যায়, অ্যাকশন দেওয়ার মতো কাজ হয়ে যায়। এই জন্য এটা রাখা যায় না, এটা তোমার নন ফাইনাইট করতে হয়। এটা করার জন্য আমার স্টেলিং অথবা টু স্টেল লিখতে হয়। অর্থাৎ আমি এই যে বললাম না, আমি যদি বলি যে স্টেল, স্টেল বলে একটা ফুল স্টপ দিই, এটা কিন্তু ওয়ার্ড না, এটা কিন্তু একটা সেন্টেন্স হয়ে যায় আমার। এবং এর অর্থ কি? চুরি করো, চুরি করো। স্টেল মানে কি? চুরি করো, এরকম হয়ে যায় কিন্তু। তো এই জন্য বলছি এই জিনিসগুলো জানতে হবে। এখন দেখেন, তাহলে এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন আপনারা। এই জিনিসগুলো আমি একটা দেখে, এই যে যা যা লিখলাম, এটা আমি এইমাত্র লিখলাম, আমি একটা পিডিএফ করে পাঠিয়ে দিব। তাহলে আমি প্রথমত কি বললাম আপনাদের আবার একটু হাইলাইট করি, এই ভার্বের জায়গাটা অনেক ক্রিটিক্যাল, অনেক ইম্পর্টেন্ট আবার। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্ব তিন প্রকার, প্রাইমারি, মডাল, সেমি মডাল। এবার এই ফাইনাইট ভার্ব এর সঙ্গে আরেকটা ফাইনাইট ভার্বের আরেকটা প্রকার ছিল নন ফাইনাইট। এইটা আবার তিন প্রকার, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। এই নন ফাইনাইট ভার্ব জিনিসটা কি আগে এটা বুঝতে হবে। এমন কোন ভার্ব যেটা দেখা যাচ্ছে বা সেন্টেন্সে তার চেহারাটা ভার্বের মতো, বাট অ্যাজ এ পার্ট অফ স্পিচ সেটা নাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। সেটা জেরান্ড হতে পারে বা ইনফিনিটিভ বা পার্টিসিপল। জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ, জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ একটা স্থির অবস্থা প্রকাশ করে, নাউনের কাজ করে। এবং জিরান্ড হলে সেটা মোস্ট অফ দ্য টাইম সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে যে ওয়ার্ডটা থাকে সেটা জিরান্ড হয়, বা একদম শেষে যে ওয়ার্ডটা থাকে সেটা জিরান্ড হয়, এরকম হয়ে থাকে। আর পার্টিসিপলের ক্ষেত্রে আমার মূলত আরেকটা নাউনকে মডিফাই করে। পার্টিসিপল অ্যাজ এ পার্ট অফ স্পিচ অ্যাজেক্টিভের কাজ করে। অ্যাজেক্টিভের ডেফিনেশন কি? যে ওয়ার্ড অন্য আরেকটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলে। এখন এই পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপল মানে ওই জিরান্ডের মতোই দেখতে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ, কিন্তু জিরান্ড তো একা একা বসে, জিরান্ড সাবজেক্টে বসে বা অবজেক্টে বসে, কাউকে মডিফাই করে না। বাট প্রেজেন্ট পার্টিসিপল যদি হয়, ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ, সেখানে আমার অন্য আরেকটা নাউনকে মডিফাই করে। যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম, এটা জিরান্ড।
আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছিলাম, আই স এ বয় ওয়াকিং অন দ্য রোড। এই যে তাকে চলমান একটা অবস্থায় দেখেছিল, এই ওয়াকিংটা বয়কে মডিফাই করে, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা টেন্সে বসাই, মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট টেন্সে ইউজ করি, অথবা প্যাসিভের স্ট্রাকচার গুলোতে মেইন ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সেটা যখন আমার বসবে, সেটা যখন আমার মেইন ভার্ব হবে, আমি দেখলে বুঝতে পারবো। কিভাবে বুঝবো? কারণ এর আগে অক্সিলারি ভার্ব থাকে। ভার্বের পাস্ট পার্টিসিপল যদি কোনো সেন্টেন্সে বসে, তার আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এগুলো বসবে। অথবা প্যাসিভ ভয়েসে হলেও আই, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, বিং, ক্যান বি, কুড বি, শুড বি, এরকম প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী মানে বি ভার্ব বসে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। কিন্তু যদি দেখেন কোনো ভার্বের থার্ড ফর্ম ভি3, যেমন ইটেন মানে খাওয়া, ওয়াক, স্পোকেন, এই যে কথাগুলো বলি না স্পোকেন ইংলিশ, এই স্পোকেনটা কি? অ্যাডজেক্টিভ, ইংলিশকে মডিফাই করতেছে, অর্থাৎ ভার্বের পার্ট। কিন্তু আপনি যদি বলেন আই আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলেছি, কিন্তু আই লার্ন স্পোকেন ইংলিশ, আমি স্পোকেন ইংলিশ শিখি, এই স্পোকেনটা কি? এই স্পোকেনটা হচ্ছে মূলত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখা যাচ্ছে ভার্ব, বাট পার্ট অফ স্পিচ হিসেবে সেটা ভার্ব না, ওই ইংলিশকে একটা নাউনকে মডিফাই করে। তাহলে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল একা একা বসে, দেখে যদি বোঝা না যায় এটা কোন টেন্স, সাবজেক্ট থেকে যদি দূরে বসে, সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পার্ট অফ স্পিচ হিসাব করলে অ্যাডজেক্টিভের কাজ করে। পারফেক্ট পার্টিসিপল, এটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে হ্যাভিং প্লাস ভি3 যুক্ত শব্দকে মূলত পারফেক্ট পার্টিসিপল বলা হয়। এটা একটা ফ্রেজ ক্রিয়েট করে, এই ফ্রেজের পরে যে কোনো একটা ক্লজ বসতে পারে, সেটা যে কোনো টেন্সের হতে পারে। যেমন হ্যাভিং সিন মি, হ্যাভিং এর পরে সি মানে দেখা, এর পাস্ট পার্টিসিপল সিন। আমাকে দেখেই দ্য কিডস রান অ্যাওয়ে, বাচ্চারা দৌড়ে পালালো। হ্যাভিং ক্লিন দ্য রুম, রুমটা পরিষ্কার করেই আই উইল কল ইউ। এই হ্যাভিং এর উপর ডিটেলস ক্লাস আছে, আমি দেখাবো। তো আবারও যতটুকু আমি হাইলাইট করলাম বা এই যে পর্যন্ত যা বললাম, একটুও কি কোনো ধরনের ধারণা পেয়েছেন ভার্ব সম্পর্কে, বা নতুন কিছু শিখতে পারছেন বা জানতে পারছেন? আমি জানি না আপনারা পারছেন কিনা, মানে গ্রামাটিক্যাল টপিক হয়তো কষ্ট হয়, বুঝতে সমস্যা হয়, বাট এর থেকে সহজে বা এর থেকে ভালোভাবে এই গ্রামার বোঝানো যায় না। আপনি যে কোনো ভিডিও দেখেন, যে কোনো ভাবে আপনি শেখেন, বই থেকে পড়লে তো মোটেই এটা আপনি আয়ত্ত করতে পারবেন না। আরো কত হার্ড ওয়ার্ড লেখা থাকে, যে ওয়ার্ড গুলোর সঙ্গে আপনি একদম ফ্যামিলিয়ারই নাই। তো এই জন্য বলছি, যারা বেশি নিতে পারেননি, যাদের ব্রেন দুর্বল আছে বা ডাল আছে, এই রেকর্ডটা আরেকবার দেখবেন, রেকর্ড ক্লাস বারবার দেখবেন, দেখলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি আরেকটু সামনে, আরেকটু ডিপলি বলবো। এই ভার্বে আরো অনেক কিছু আছে, দেখাবো আর একটু, নিতে পারবেন? শিখাবো? ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এই পর্যন্ত যে ভার্ব দেখালাম, ফাইনাইট, নন ফাইনাইট, ফাইনাইট নন ফাইনাইটের পরে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ বা প্রিন্সিপাল অক্সিলারি, এরপরে হচ্ছে জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, জাস্ট এগুলো নিয়েই তো আমি কথা বলছি আপনাদের এতক্ষণ। এরপরে আমাদের আরো কিছু ভার্ব আছে, যে ভার্ব গুলো লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব, কগনেট ভার্ব, কজেটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, কোয়াসিপ্যাসিভ ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, বলতে থাকলে শেষ হবে না। ভার্বের বিভিন্ন প্রকারভেদ আমার আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি আরেকটু কথা বলি। আমার একটা ভার্ব আছে, যে ভার্বটার নাম, কারণ এগুলো বিভিন্ন যারা জব এক্সাম দিবেন না, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, তাদের এই জায়গাগুলোতে কোশ্চেন আসে। লিঙ্কিং অথবা কপিউলেটিভ ভার্ব এটাকে বলা হয় আর কি। লিঙ্কিং ভার্ব অথবা সিওপিউএলএ, কপিউলেটিভ ভার্ব। এই ভার্বটা কি জানেন? এই ভার্বটা হচ্ছে এমন কোন ভার্ব, যে ভার্ব মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সে বসে থাকে। যেমন আমি এইখানে আপনাদেরকে দেখিয়েছি
যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভটা কি। ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ভার্বের পরে ফুল স্টপ বসতে পারে, বা ভার্বের পরে বিভিন্ন অ্যাডভার্ব বসতে পারে, ভার্বকে হয় আর হোয়েন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আর ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যার অবজেক্ট থাকে, ভার্ব বা হুম দিয়ে কোশ্চেন করা হয়। আর এই লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্বটা হচ্ছে যে ভার্বগুলোতে সাবজেক্ট এবং অবজেক্টের পজিশনে একই ব্যক্তি বা বস্তু থাকে। যেমন আমি প্রথমে যে স্ট্রাকচার আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা কই গেল, এই যে এই স্ট্রাকচারের ভিতরে আমি বলছি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এক্সটেনশনে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্ব লাগে। এই অবজেক্ট জিনিসটা কি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। অ্যাডভার্বটা কি, ভার্বকে কোথায় কখন কিভাবে কেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে এই কমপ্লিমেন্ট জিনিসটা কি, এই যে জিনিসটা আমি লিখছি, এই কমপ্লিমেন্ট দুইটা ওয়ার্ড আছে, COMPLI একটা কমপ্লিমেন্ট আছে। এই কমপ্লিমেন্ট মানে শুভকামনা অভিনন্দন জানানো বোঝায়, কংগ্রাচুলেট করা বোঝায় কমপ্লিমেন্ট। আর COMPLE এই কমপ্লিমেন্টের মানে হচ্ছে পরিপূরক। পরিপূরক, পরিপূরক মানে কি, একজন আরেকজনের জন্য বসবে। অর্থাৎ এমন কোন সেন্টেন্স যে সেন্টেন্স গুলোতে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয় তাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। এবং সেই সেন্টেন্সের ভার্ব গুলোকে লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব বলে। কি জিনিস সেটা, বি ভার্বের সেন্টেন্স, কোন সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ আর এগুলো যদি অক্সিলারি ভার্ব হিসাবে না বসে মেইন ভার্ব হিসাবে বসে, তাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। যেমন মনে করেন, যেমন মনে করেন হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। অথবা শি ইজ হ্যাপি, সে সুখী। অথবা দে আর ফার্মার। অথবা আই অ্যাম আ টিচার। এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, আমি আপনাদেরকে আগের ক্লাসে বলছিলাম যে অ্যাডভার্বের ব্যবহার করে সেন্টেন্সকে বড় করা যায়। উই ক্যান মেক লং ইংলিশ সেন্টেন্সেস বাই আস্কিং দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়ার, হোয়েন, হাউ, ওয়াই, এগুলোতে কোশ্চেন করলে সেন্টেন্স বড় হয়। কিন্তু এই অ্যামিজার যদি কোনো সেন্টেন্সে ভার্ব থাকে, এগুলোকে কিন্তু কোশ্চেন করা যায় না, এগুলোকে কিন্তু বড় করা যায় না। কোশ্চেন করা যায় যে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্বটা থাকে, অর্থাৎ এগুলো মেইন ভার্ব, বাট এগুলোকে কি ওইভাবে প্রশ্ন করে কখনো উত্তর বাড়ানো যায়, যায় না। এই সেন্টেন্স গুলো এখানেই ফুল স্টপ, এখানেই শেষ। অর্থাৎ এই সেন্টেন্স গুলোর এই যে ভার্বটা না ইজ, এটা অক্সিলারি ভার্ব, একাধারে এটাকে আমি বলছি মেইন ভার্ব, বি ভার্ব। কিন্তু এই ভার্বটাকে আবার বলা হয় লিঙ্কিং ভার্ব বা কপিউলেটিভ ভার্ব। কেন? কারণ এই ভার্বটা, মনে করেন এরকম একটা সেন্টেন্স দিল, এটা বিসিএস এর কোশ্চেনে একবার আসছে, এরকম একটা সেন্টেন্স দিয়ে এই ভার্বটা এই এম এর নিচে দাগ দিয়ে বলতেছে যে এটা কোন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, নাকি এটা কপিউলেটিভ ভার্ব, নাকি এটা ফাইনাইট ভার্ব, নাকি এটা লিঙ্কিং ভার্ব, নাকি 2 3 আর 4 এরকম দেওয়া যায়। তো এই ভার্বটা আমি যদি মনে করেন এটা, এই ভার্বটার নিচে দাগ দিয়ে আপনাকে 4টা অপশন দিই যে এই ভার্বটা কোন ভার্ব। 1 নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। 2 নম্বর হচ্ছে আমি বলছি যে বি ভার্ব। 3 নম্বর হচ্ছে মানে ওই এমটা কোন ভার্ব। 3 নম্বর হচ্ছে লিঙ্কিং ভার্ব। 4 নম্বর হচ্ছে কপিউলেটিভ ভার্ব। এখন এই ভার্বটা হচ্ছে মূলত এই নিচের তিনটাই কিন্তু অক্সিলারি হবে। অক্সিলারি কেন হবে না? অক্সিলারি মানে হেল্পিং। অক্সিলারি তখনই হয় যখন এই ভার্বটা অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে বসে, অন্য আরেকটা ভার্বকে কথা বলতে বা সেন্টেন্স গঠন করতে সাহায্য করে। কিন্তু এটা বি ভার্ব, এটা লিঙ্কিং ভার্ব, এটা কপিলেটিভ ভার্ব, এটা মেইন ভার্ব। আমি যদি এখানে বলি এটা কি ফাইনাইট ভার্ব, তাহলে এটা কিন্তু ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, কিন্তু এটা অক্সিলারি। তো এখন এই ভার্বগুলোকে লিঙ্কিং বা কপিলেটিভ ভার্ব কেন বলা হচ্ছে? এর কারণ হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে, অবজেক্ট বলতে কমপ্লিমেন্ট, এর মধ্যে একটা লিঙ্ক স্থাপন করে, একটা সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ কমপ্লিমেন্ট মানে পরিপূরক। এই সেন্টেন্সের যে আই সেই টিচার, যারা দে তারাই ফার্মার, যে সি সেই হ্যাপি, যে হি সেই ডক্টর। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং অবজেক্টে একই ব্যক্তি বা বস্তু হয়, তাকে মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। এবং সেই সেন্টেন্স গুলোতে অ্যাম ইজ আর অজয়ের
মেইন ভার্ব হিসাবে বসে থাকে। শুধু অ্যাম ইজ আর অজয়ের না, এখানে আপনার কিছু কিছু ভার্ব আছে যে ভার্ব গুলো বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায়। অর্থাৎ এই ভার্বের পরিবর্তে বি ভার্ব বসালেও সেন্টেন্সের মিনিং থাকে। সেই ভার্ব গুলোকেও, মানে কিছু কিছু ফাইনাইট ভার্ব আমার এই লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব বলে। যেমন সিম, সাউন্ড, রিমেইন, টেস্ট, বিকাম, স্মেল, ফিল, অ্যাপেয়ার, মনে নাই অত, স্মেল, স্টে। যেমন মনে করেন আমি যদি বলি যে শি ফিলস হ্যাপি, এর বাংলা অর্থ হচ্ছে সে সুখ অনুভব করে। এই ফিলের জায়গায় আপনি যদি বলেন শি ইজ হ্যাপি, ভুল হবে? ইজ এর পরিবর্তে যদি ফিল বলেন, মিনিং তো এক। আমি যদি বলি যে হি বিকেম আ ইউটিউবার, সে একজন ইউটিউবার হয়েছে, সেই এই বিকেম শব্দটা কিন্তু আমার একটা ফাইনাইট ভার্ব, কিন্তু এটাও আমার লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্বের ভিতর পড়ে। কারণ কি, যে হি, সে ইউটিউবার। অর্থাৎ এই বিকেমটাকে আপনি যদি ওয়াজ দ্বারা রিপ্লেস করেন, হি ওয়াজ আ ইউটিউবার, সে একজন ইউটিউবার ছিল, সেন্টেন্সের কি অর্থের বা মিনিং এর কোনো পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন হবে? না। তাহলে এইটাকে বলা হয় মূলত লিঙ্কিং বা কপিলেটিভ ভার্ব। মূলত যে সেন্টেন্স গুলোতে অ্যাম ইজ আর ওয়াজ আর মেইন ভার্ব হিসাবে থাকে, সেইটাকেই লিঙ্কিং বা কপিলেটিভ ভার্ব বলে। সেই সেন্টেন্স গুলোকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। বাট কিছু কিছু ভার্ব আছে যেগুলো বসালে লিঙ্কিং বা কপিলেটিভ ভার্ব সেটা হতে পারে, যদি সেই ভার্ব গুলোকে এই বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। সেই ভার্বের পরিবর্তে যদি আমি অ্যাম ইজ আর ওয়াজ আর বসাই, তাহলে মিনিং এর চেঞ্জ হয়। এটাকে বলা হয় লিঙ্কিং বা কপিলেটিভ ভার্ব। ঠিক আছে। তো এই ভার্ব গুলোই আর কি আপনারা একটু জেনে রাখবেন। আরেকটা যে কথা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে পজিটিভ ভার্বটা। এরপরে আমাদের মেইনলি যেটা জানতে হয়, পজিটিভ ভার্ব সম্পর্কে একটু ধারণা রাখতে হয়। পজিটিভ ভার্বের উপর ডিটেলস একটা ক্লাস আছে, তো আমি যখন পজিটিভ ভার্বটা পড়াবো, এটা মানে সম্পূর্ণ আলাদা একটা ক্লাস, এটা একদিনে শেষ হয় না। তো এই জন্য এর ভিতরে আমি আর ওটা দেখাবো না, এটা দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। অর্থাৎ এই দেখেন, আমি এটা আপনাদেরকে সময় করে যখন আমি ওই অ্যাডভান্স গ্রামার গুলো পড়াবো স্পোকেন কভার করার পর, তখন এই কজেটিভ ভার্ব নিয়ে আমি কথা বলবো। এই ভার্বেরই একটা পার্ট হচ্ছে কজেটিভ ভার্ব, এবং দেখেন এই সম্পূর্ণ কজেটিভ ভার্বের উপরে আমার কিন্তু আলাদা একটা ক্লাস। দেখছেন, এই যে কজেটিভ মানে প্রযোজক ক্রিয়া, এই কজেটিভ ভার্ব কি, কিভাবে হয়, কিভাবে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি হয়, কজেটিভ ভার্বের যে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট মুড আছে, মেক, গেট, লেট, হেল্প, তো এগুলো আমি আপনাদেরকে ডিটেলসে আলাদা একটা ক্লাসে সুন্দরভাবে বোঝাই দিব। এই পজিটিভ ভার্বটা স্পোকেন বা ফ্রি হ্যান্ড রাইটিং এ আমাদের অনেক বেশি প্রয়োজন হয়। এখন দেখেন, এই যে ভার্ব গুলো নিয়ে এতক্ষণ কথা বললাম বা আলোচনা করলাম, এটা তো একটা সাইড থেকে বা গ্রামাটিক্যাল একটা ফাংশন থেকে কথা বললাম, এবং ক্লাসিফিকেশনের ফাংশন থেকে কথা বললাম। এবং আপনারা, আমার আগের যে দুইটা গ্রামার ক্লাস আমি নিয়েছি প্রোনাউনের উপর বা অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বের উপর, সেইখান থেকে আমি বারবার বলছি যে আপনার কিছু মুখস্থ করা লাগবে না। আপনি শুধু এর ভোকাবুলারি গুলো নেন, মানে এক্সাম্পল গুলো নেন। সবগুলো ক্লাসিফিকেশন থেকে এক্সাম্পল গুলো আলাদা করে ফেলেন, যে এই ওয়ার্ড গুলোই আমার প্রোনাউন, এই ওয়ার্ড গুলোই আমার অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ড গুলোই আমার অ্যাডভার্ব। কিন্তু এই ভার্ব, ভার্ব কিন্তু 20টা 30টা বা 40টা 50টা জেনে রাখলে হবে না। এই ভার্ব আমাদের মেইনলি সেন্টেন্স করার জন্য প্রয়োজন হয়। এই ভার্বের এক্সাম্পল আপনি যদি বলেন, যে আপনি তো ক্লাসিফিকেশন দিলেন, এখন ভার্বের এক্সাম্পল কই? ভার্বের এক্সাম্পল যদি বলেন, তাহলে আপনার এটা হিউজ। অর্থাৎ আপনাকে এই যে 200টা ভার্বের ফর্ম আমি দিয়েছিলাম, এটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই 200টা ভার্ব সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনি টেন্স আমরা যখন শিখবো, স্পোকেনের ভিতরে যখন মুভ করবো, এগুলোতে আমি সেন্টেন্স তৈরি করে শিখাবো, আপনি তাহলে সবকিছুই প্র্যাকটিক্যালি বা প্রফেশনালি বা কি বলবো, ভালোভাবে করতে পারবেন। অর্থাৎ এই ভার্ব গুলো পড়ার বা এগুলো মেমোরাইজ করার একটা ওয়ে আছে। যারা আমার ফ্রি ক্লাসে ছিলেন, আপনাদেরকে আমি একবার দেখিয়েছিলাম। তো আমি টেন্সের ক্লাসটা যখন আমি শুরু করব, এটা কমপ্লিট করার পরেই এই ভার্বটাকে নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আহ ভার্বের প্রত্যেকটা ভার্ব আমি প্র্যাকটিক্যালি ব্যবহার দেখাই দিব।
এটা আপনাদের কারো মনে আছে কিনা? যেমন মনে করেন আমরা যদি গতানুগতিক ধারায় ভার্ব পড়ি, যেমন অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাসিভ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, এগুলো তো সবই ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব, ট্রানজিটিভ ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, মানে প্রিন্সিপাল ভার্ব। এই ভার্ব গুলো সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে সাবজেক্টের পরে আমরা ব্যবহার করি। ভার্বের এক্সাম্পল কিন্তু এইগুলো। এখন এই ভার্ব গুলোকে আমি বলছিলাম যে আমরা কিছু গল্প তৈরি করব, কিছু অ্যাসাইনমেন্ট, কিছু টাস্ক আমরা করব, সেটা হচ্ছে এই ভার্বগুলোকে কমন রেখে আমি একটা স্টোরি তৈরি করব। যেমন এখানে আমি 10টা ভার্ব আনলাম, এই গল্পটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। যেমন অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এই গ্রহণ করা শব্দটা অর্থাৎ সেন্টেন্স কিভাবে তৈরি হয়, এটা যখন টেন্সে ক্লাস করবে তখন ভালোভাবে শিখতে পারবেন। যেমন আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাব গ্রহণ করেছিলাম। তাহলে এই হচ্ছে অ্যাকসেপ্ট ভার্ব দিয়ে একটা সেন্টেন্স আমি তৈরি করে ফেললাম। এরকম বাকি ভার্ব গুলো দিয়েও সেন্টেন্স তৈরি করব, যে সেন্টেন্স গুলো আমার আগের সেন্টেন্সের সঙ্গে কানেক্ট থাকে, অর্থাৎ একটা গল্পের মতো তৈরি হয়। এবার আমি যদি বলি এগ্রি, অ্যাক্ট মানে আচরণ করা। এবার আমি যদি একটা কথা বলি যে আ বয় লাভস মি ভেরি মাচ, হ্যাঁ, হি প্রপোজড মি, আমি একটা মেয়ে হয়ে কথা বলছি, হি প্রপোজড মি ইয়েস্টারডে। এবার আমি বলছি যে হি অ্যাক্টেড লাইক আ হিরো ইন ফ্রন্ট অফ মি ইন দা টাইম অফ প্রপোজিং। সে প্রপোজ করার সময় আমার সামনে একটা নায়কের মতো, একটা হিরোর মতো আচরণ করেছিল। এবার অ্যাচিভ মানে অর্জন করা। এখানে আমি একটা সেন্টেন্স একটু মানে আমার একটা সাথে একটা সেন্টেন্স কানেক্ট করতে গেলে আমার বাইরে থেকে দুই একটা সেন্টেন্স দিয়ে আসতে হবে, হ্যাঁ। রিসেন্টলি হি হ্যাজ কমপ্লিটেড হিজ এমবিবিএস ডিগ্রি। সে তার জীবনে অনেক কিছু অর্জন করেছে। হি হ্যাজ অ্যাচিভড মেনি থিংস ইন হিজ লাইফ। অ্যাডমায়ার মানে প্রশংসা করা। এখন প্রত্যেকে তার প্রশংসা করে। দেখেন আমি কি করতেছি, এই ভার্ব গুলোকে ইউজ করে আমি বাক্য তৈরি করতেছি, এবং সেই বাক্যগুলোকে একটা গল্পের মতো করে আমি নিয়ে আসতেছি। এইভাবে ভার্বের প্র্যাকটিসটা করলে সারা জীবন মনে থাকে। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে, রাইটিংটা ডেভেলপ করা যায়। সে আমাকে অনেক বিষয় সম্পর্কে উপদেশ দেয় যাতে করে আমি জীবনে সফল হতে পারি। এফেক্ট মানে প্রভাবিত করা। এই বিষয়গুলো, দিস কাইন্ডস অফ থিংস অ্যাফেক্ট মি ভেরি মাচ, আমাকে খুবই প্রভাবিত করে। এরপর কি এগ্রি মানে রাজি হওয়া। ফর দ্যাট রিজন আই এগ্রিড হিজ প্রপোজাল, এই কারণে আমি তার প্রস্তাবে রাজি হয়েছি। এরপর অ্যামেজ মানে বিস্মিত হওয়া। when I agreed his proposal he amazed so much, সে অনেক বিস্মিত হয়েছিল। and amused me, শেষ করে দিই, এবং আমাকে আনন্দ দিয়েছিল। একটা এন্ডিং সেন্টেন্স আমার লাগবে। now we have taken a decision to marry each other, আমরা এখন একে অন্যকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। তো এই যে সেন্টেন্স গুলো আমি এখানে লিখলাম, আমি কি করলাম,
আমি আপনাদের এই ভার্ব গুলো আগেও দিয়েছি, আমি এই ভার্বের ফর্ম গুলো পড়তে বলছিলাম। বাট এই ভার্বের ফর্ম গুলো পড়ার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে গল্পের মাধ্যমে। তাহলে আপনি ভুলবেন না, হয়তো এটাতে একটু টাইম লাগে, বাট এটা আপনি ধরে রাখতে পারবেন। অর্থাৎ আমি এই ভার্ব গুলো দিয়ে সঠিক টেন্স মেনটেন করে সেন্টেন্স লেখার চেষ্টা করব, যে সেন্টেন্স গুলো একটার সাথে একটা কানেক্টেড থাকবে, একটা গল্প তৈরি হয়ে যাবে। এটাতে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ হয় এবং ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে। এবং এটা আমি আপনাদের আরো ভালোভাবে দেখাবো যখন টেন্সটা ক্লিয়ার করবো, কারণ টেন্স ক্লিয়ার না করলে আপনারা বুঝবেন না। তো এখানে যে ভার্ব গুলো আছে দেখেন, সেই ভার্ব গুলোকে কমন রেখে, এই যে অ্যাকসেপ্ট থেকে অ্যাকসেপ্টেড, হ্যাঁ, এরপরে অ্যাক্ট থেকে অ্যাক্টেড, আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, হ্যাঁ, এরপরে অ্যাসিভ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা, হ্যাজ অ্যাচিভড, সে অর্জন করেছে। অ্যাডভাইস, উপদেশ দেওয়া, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, আমার সাবজেক্ট হি, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস আছে। এরপরে যে অ্যাডমায়ার্স, এই অ্যাডমায়ার্স হচ্ছে আমার প্রশংসা করা, এর সাথে একটা এস আছে কারণ সাবজেক্টে এভরিওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, নোবডি, সামওয়ান, সামথিং, এগুলোকে ইনডিফিনিট প্রোনাউন বলা হয়। এগুলো প্রোনাউনের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে প্রোনাউন যদি সাবজেক্টের স্থানে বসে এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হয়, ভার্বের সাথে এস বা ইএস বলবে, মানে এই ইনডিফিনিট প্রোনাউন গুলো। কারণ এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কাজ করে। হ্যাঁ, এরপরে দেখেন এই যে এফেক্ট মানে প্রভাবিত হওয়া, এটা আমি লিখছি প্রভাবিত করা। এরপরে এগ্রি মানে রাজি হওয়ার পাস্ট ফর্ম লিখছি এগ্রিড। এই ভার্ব গুলো অর্থাৎ অ্যাকসেপ্ট, অ্যাক্ট, অ্যাসিভ, অ্যাডমায়ার, অ্যাডভাইস, অ্যাফেক্ট, এগ্রি, অ্যামেজ, অ্যামিউজ, এই প্রত্যেকটা ভার্বকে আমি এখানে ব্যবহার করেছি এই ছোট্ট একটা স্টোরির ভিতরে। ব্যবহার করে আমি একটা গল্প তৈরি করেছি, যে গল্পে একটার সাথে একটা সেন্টেন্স কানেক্টেড হয়ে গেছে। ইভেন আমি এখানে একটা টপিক সেন্টেন্স দিতে পারি, ফর এক্সাম্পল লাভ স্টোরি, স্টোরি। এইভাবে আপনাদের প্রথমে যে জিনিসগুলো দেখালাম ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশনে কথা বলছি। এখন এই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মেইনলি যে ওয়ার্ড, যে ভোকাবুলারি, যে শব্দ, ভার্ব, এই ভার্বটাকে আমরা কিভাবে সেন্টেন্সে প্রয়োগ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, ব্যবহার করতে পারি। প্রত্যেকটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব দেখেন এই সাবজেক্টের পরেই থাকে। সাবজেক্টের পরে যখন আপনি বিভিন্ন টেন্স মেনটেন করবেন, ভার্বের ফর্মের চেঞ্জ হয়ে টাইমের পরিবর্তন হয়ে যায়। শুধু এই ভার্ব গুলো না, আপনি যে কোনো ভার্ব, মনে করেন এই 10টা আমি প্রথম 10টা লিখছি, এর পরের ভার্ব কে আনসার, একটা সেন্টেন্স তৈরি করে ফেলেন এই দিয়ে, আই আনসার, আমি উত্তর দিই, আই আনসার, আমি উত্তর দিয়েছিলাম, আই আনসার্ড হিজ অল কোশ্চেন। অবজেক্ট, সাবজেক্ট আর ভার্ব যদি কোনো সেন্টেন্সে বসানো যায়, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। আমি তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম। অ্যাপেয়ার মানে প্রদর্শিত হওয়া, অ্যারেঞ্জ মানে আয়োজন করা। এখন আমি বলতে পারি আ সোশ্যাল অর্গানাইজেশন অ্যারেঞ্জড আ কুইজ কম্পিটিশন, একটা সামাজিক প্রতিষ্ঠান একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল। উই অ্যারাইভড, অ্যারাইভ মানে পৌঁছানো, সো আই অ্যারাইভড দেয়ার অন টাইম, আমি সেখানে সময় মতো পৌঁছেছিলাম। আস্ক মানে জিজ্ঞাসা করা, দে আস্কড মি মেনি কোশ্চেন, তারা আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। অ্যাটাক মানে আক্রমণ করা। হোয়েন আই ওয়াজ গোয়িং দেয়ার, যখন আমি সেখানে যাচ্ছিলাম, সাম ক্রিমিনালস অ্যাটাক মি, কিছু সন্ত্রাসী আমাকে আক্রমণ করেছিল। দেখছেন, আমি মানে ওয়ার্ড দেখতেছি, ওয়ার্ড দেখেই সেন্টেন্স তৈরি করে ফেলতেছি, এবং সেই সেন্টেন্সটাকে কিন্তু আমি আরেকটা সেন্টেন্সের সঙ্গে কানেক্টেড রেখে যে কোনো একটা থিমের উপরে আমি করতেছি, অর্থাৎ একটা গল্পের মতো আমি তৈরি করতেছি। এইভাবে করলে এই জিনিসগুলোকে ধরে রাখা যায়। এগুলোকে আর ভুলবেন না, হয়তো টাইম লাগে কিন্তু এটা অনেক পারফেক্ট হয়। টেন্সটা চর্চায় থাকে, ফ্রি হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা ডেভেলপমেন্ট আসে, এবং এই ভার্বগুলো সেই সাথে মুখস্থ করা হয়ে যায়। তো আমি এটা প্রথম ক্লাসেও বলছিলাম, আজকেও আমি বলছি, আমি বইটা পাঠিয়ে দিয়েছি, বা যারা পরে ভর্তি হয়েছেন পান না, আমি আবারও দরকার হলে ফরওয়ার্ড করব। বইয়ের ভিতরেও এই ভার্বের ফর্মগুলো আছে। আমার যে পিডিএফ ফাইল, পিডিএফ যে বুকটা, ওর ভিতরে ওই ভার্বের ফর্ম গুলো আছে। যারা এখনো পর্যন্ত ভার্বের ফর্ম করেননি, আমি ফার্স্ট ক্লাস এটা বলছিলাম, পরে হয়তো আর বলা হয়নি, আমার এই কোর্সের জন্য আলাদা একটা খাতা তৈরি করবেন। খাতা তৈরি করে এই ভার্বের ফর্ম গুলো একটা খাতায় উঠাই ফেলবেন। এখানে 200টা ভার্ব আছে, রেগুলার আর ইরেগুলার। রেগুলার মানে যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে, একটু উইক। আর ইরেগুলার মানে যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম আলাদা থাকে, ডিফারেন্ট থাকে, স্ট্রং, সেটাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। যেমন আপনার এই যে ব্লো, ব্লিউ, ব্লোড, ব্রেক, ব্রোক, ব্রোকেন, দেখছেন, এগুলোকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। সো এগুলো মোস্ট ইউজফুল ভার্ব, যেটা আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় ব্যবহার করি, বাট ইংলিশে সঠিক ফর্ম জানার না কারণে, মিনিং জানার না কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না বা লিখতে পারি না। আগামী ক্লাসে আমি টেন্সের
প্রেপোজিশনের উপর ক্লাস নিব, এবং এই প্রেপোজিশনের ক্লাস শেষ হলেই আমরা টেন্সের ভিতর মুভ করবো। আর যখনই টেন্সের ভিতরে আমরা মুভ করব, তখন কিন্তু এই ভার্ব গুলো নিয়ে প্রচুর কাজ করতে হবে, যে কাজগুলো আমি আপনাদের দিব, আপনাদের করতে হবে, করা লাগবে। স্পিকিং করতে হবে, ফ্রি হ্যান্ডে লিখতে হবে, টেন্সের স্ট্রাকচার মেনটেন করে এই ভার্ব গুলোকেই ব্যবহার করে। এই জন্য এগুলো একটা খাতায় একটু উঠাই ফেলবেন। এটা না শিখে কিন্তু ইংরেজি শেখা শুরু করা যায় না। অনেকে এইগুলো সম্পর্কে কোনো ধারণাই রাখে না, আশপাশ থেকে ইংরেজির বিভিন্ন রুল শেখে, স্ট্রাকচার শেখে, কোনো লাভ হয় না। যাই শেখেন না কেন, সব জায়গায় ভার্বের প্রয়োজন। ভার্ব ছাড়া ইংলিশে সেন্টেন্স হয় না। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। হার্টবিট অফ সেন্টেন্স অ্যান্ড ভার্বের ফর্মের পরিবর্তন করেই কথার পরিবর্তন হয়, টাইমিং এর পরিবর্তন হয়। স্পিকিং এর ক্ষেত্রেও কথা বলতে গেলে আমরা বেঁধে যাই, এই ভার্বটাকে সঠিক ফর্মে সঠিক টাইমে আমরা বসাতে পারি না। কেবল তো শুরু করলাম, আর এগুলো গ্রামেটিক্যাল ক্লাস, হয়তো এগুলো একটু কঠিন লাগছে বা কষ্ট হচ্ছে, যখন স্পোকেনের ভিতর মুভ করবো দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের, অনেক ভালোভাবে অনেক আনন্দের সাথে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন এবং সহজে সবকিছু বুঝতে পারবেন। স্পিকিং বা স্পোকেন ইংলিশ খুবই ইজি একটা বিষয়, কঠিন কিছুই না। গ্রামার বা রাইটিং যতটা টাফ বা যতটা ব্রেন সেখানে প্রোভাইড করা লাগে, স্পিকিং এ তা কিছুই লাগে না। খুবই সহজ, কিন্তু আমরা পারি না, আমরা জিনিসটাকে জটিল করে ফেলি বা প্র্যাকটিক্যালি কোনোদিন আমরা শিখিনি বা দেখিনি। তো আমি যেভাবে বলছি এভাবে একটু করে যান বা দেখে যান, দেখবেন অবশ্যই পারবেন আপনি, ইনশাল্লাহ খুব কম সময়ের ভিতরে আপনি পারবেন।